হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটি স্টক নিয়ে আলোচনা করব। প্রথম স্টকটির নাম হচ্ছে ইরেডা আর দ্বিতীয় স্টকটির নাম হচ্ছে আইআরএফসি। এই দুইটি কোম্পানি এনবিএফসি সেক্টরে কাজ করে, অর্থাৎ কোম্পানি লোন প্রদান করে। যেমন আইআরএফসি কাজ করে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ রেলওয়ে সেক্টরে যে কোম্পানিগুলি কাজ করে তাদের এই কোম্পানিটি লোন প্রদান করে এবং সেই লোন থেকে তারা ইন্টারেস্ট হিসাবে ইনকাম করে। আর ইরেডা কোম্পানির কথা যদি বলি, এই কোম্পানিটিও এনবিএফসির সাথে যুক্ত। এই কোম্পানিটি রিনিউয়েবল এনার্জি সেক্টরে, অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড যে রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, এইসব সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করে সেই কোম্পানিগুলোকে এই কোম্পানিটি লোন প্রদান করে থাকে। এছাড়া কোম্পানি রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জির যে কাজ করে তাদের লোন দেয় না, তার সাথে সাথে কোম্পানি বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত হয়েও কাজ করবে, এই ঘোষণা কোম্পানিটি করেছে। তো এই দুইটি কোম্পানি সম্পর্কে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে। কিন্তু তোমরা যদি ভবিষ্যতে এই দুইটি স্টককে 2 বছর বা 5 বছরের জন্য হোল্ড করো বা কিনে রাখো, তাহলে আমি মনে করি এই স্টক দুটি আগামী সময়ে তোমাদের একটা বাম্পার রিটার্ন দিতে পারে। অর্থাৎ এই কোম্পানি দুটি আজকে যে রিটার্ন দিয়েছে তার থেকে 5 গুণ 10 গুণ পর্যন্ত রিটার্ন দিতে পারে। তাই তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি রিকমেন্ডেড হিসাবে নেবে না, শুধুমাত্র আমি তোমাদের ফ্যাক্ট এবং ইনফরমেশন প্রদান করছি। সবার প্রথমে আমি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ আইআরএফসি নিয়ে কথা বলবো। কোম্পানিতে আজকে মাত্র 0.11% একটা পজিটিভ রিটার্ন। যদি কোম্পানিটি 1 মাসে দেখি তাহলে দেখব 8.5% একটা নেগেটিভ রিটার্ন রয়েছে। 6 মাসে যদি দেখি তাহলে 34% রিটার্ন। যদি 1 বছরে দেখি কোম্পানিতে ডবল করে দিয়েছে, অর্থাৎ কোম্পানি আপনার যা টাকা ছিল 1 লাখ টাকা যদি আপনি লাগিয়ে থাকেন 1 বছর আগে, তাহলে আপনার টাকা 2 লাখ করে দিয়েছে। যদি আমরা 5 বছরে কোম্পানিটির পারফরমেন্স দেখি তাহলে 5 বছরে দেখব কোম্পানিটি প্রায় 550%-এর উপরে একটা বাম্পার রিটার্ন দিয়েছে। কোম্পানিটি একটা সময় অর্থাৎ 2020 থেকে 2022 পর্যন্ত কোম্পানি একদম স্লো ছিল, অর্থাৎ চলেনি। কিন্তু 2023-এর পরে রেলওয়ে সেক্টরে যে বুম আসছে, সেই বুমের ফলে কোম্পানিটি 1 থেকে 1.5 বছরের মাথায় এই রিটার্নটা এসেছে। মেনলি যদি দেখো কোম্পানিতে 2023-এর পর থেকেই কোম্পানিতে একটা বাম্পার রিটার্ন এসেছে। কিন্তু কোম্পানি যদি 6 মাসের পারফরমেন্স দেখো, 6 মাসের পারফরমেন্স দেখলে দেখবা এইখানে একটা হাই লাগানোর পরে কোম্পানি ধীরে 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 নিচের দিকে আসছে। কোম্পানিতে মোটামুটি হাই যদি দেখো, কোম্পানিতে 217 টাকার হাই 217 টাকার কাছাকাছি হাই লেগেছে। ওইখান থেকে মোটামুটি যদি আমরা এখানে দেখি তাহলে কোম্পানিটি প্রায় 23 থেকে 25%-এর ডাউনে রয়েছে, অর্থাৎ কারেকশন অলরেডি হয়ে আছে। এই কারেকশনের পিছনে কোনো ফান্ডামেন্টাল কোনো কারণ নেই বা বিজনেস রিলেটেড কোনো কারণ নেই, এটা জাস্ট একটা প্রফিট বুকিং। রেলওয়ে সেক্টরে বর্তমানে একটু ঠান্ডা বাক্সের মধ্যে চলে গেছে। যখন এই স্টকটি আবার চলা শুরু করবে, অর্থাৎ রেলওয়ে সেক্টর চলা শুরু করবে, তখন দেখবে এই স্টকটি খুব কম সময়ে একটা বাম্পার রিটার্ন দেবে। কোম্পানি যদি ফান্ডামেন্টালের দিকে তাকাই তাহলে দেখো কোম্পানিটি 2,18,000 কোটি টাকার মার্কেট ক্যাপ নিয়েছে, অর্থাৎ কোম্পানিটি পিওর লার্জ ক্যাপ কোম্পানি। 167 টাকার বর্তমান প্রাইস। কোম্পানির প্রাইস ছোট হতে পারে কিন্তু কোম্পানির সাইজে বড়, অর্থাৎ কোম্পানিটি লার্জ ক্যাপ ক্যাটাগরিতে বিরাজ করে। কোম্পানি যদি পি রেশিও দেখি তাহলে 33 রয়েছে, যদিও পি রেশিও ভ্যালুয়েবলই রয়েছে, না ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড। কোম্পানি ঠিকঠাক জায়গায় পি রেশিও প্রোভাইড করে। কোম্পানির বুক ভ্যালু যদি দেখি 38 রয়েছে বুক ভ্যালু। ডিভিডেন্ড কোম্পানি ঠিকঠাকই দিচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5%, রিটার্ন অন ইকুইটি 13%। মানে ফান্ডামেন্টাল ঠিকই আছে, কোনো এখানে ফান্ডামেন্টালের দিয়ে কোনো ঘাটতি নেই। ফেস ভ্যালু 10 রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে কোম্পানি স্প্লিট দিতে পারে। কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে দিয়ে যদি তাকাই, কোম্পানির সেলস আমরা দেখি তাহলে দেখব জুন কোয়ার্টারে কোম্পানির সেল ছিল 6,766 কোটি। 2024-এর মার্চ কোয়ার্টার ছিল 6,474 কোটি। মানে
গত কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কোম্পানির সেলস বেড়েছে। যদি এক বছরের আগে দেখি কোম্পানির সেলস, তাহলে দেখব কোম্পানির সেলস 6,679 কোটি। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার কোম্পানির সেলস অনেকটাই বেড়েছে। সেটা আমরা অপারেটিং প্রফিট মার্জিনে দেখব 99 থেকে 100 হয়েছে। আর যদি কোম্পানির নেট প্রফিট দেখি, তাহলে কোম্পানির নেট প্রফিট জুন কোয়ার্টারে 1577 কোটি টাকার নেট প্রফিট হয়েছে, যেটা গত কোয়ার্টারে অর্থাৎ মার্চ 2024 কোয়ার্টারে ছিল 1717 কোটি। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিটের ডাউন দেখা গেছে। এই একটি বড় কারণ হতে পারে, যেই কারণে কোম্পানির পারফরমেন্সে একটু ডিক্লাইন দেখা দিয়েছে এবং কোম্পানির শেয়ার প্রাইসও নিচের দিকে এসেছে। কোম্পানির এক বছর আগে যদি কোম্পানির নেট প্রফিট দেখি, তাহলে দেখব কোম্পানির নেট প্রফিট ছিল এক বছর আগে 1567 কোটি, সেখান থেকে বেড়ে কোম্পানির হয়েছে 1577 কোটি। অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানি সামান্য একটু জাম্প করেছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টারে যদি দেখি, তাহলে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টারে একটা বড় ডিক্লাইন দেখা গেছে নেট প্রফিটে। ব্যালেন্স শিটের দিকে যদি তাকাই, কোম্পানিতে রিজার্ভ রয়েছে 36,000 কোটি টাকা, মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট রিজার্ভ হিসাবে রেখেছে। যখন তখন কোম্পানি ডিভিডেন্ড দিতে পারে এবং বোনাস দিতে পারে। আর আমরা যদি কোম্পানির বোরোয়িং অর্থাৎ লোনের দিকে তাকাই, তাহলে দেখব কোম্পানির লোন রয়েছে 4,12,000 কোটি টাকা। অর্থাৎ কোম্পানির যা মার্কেট ক্যাপ তার থেকে ডবল লোন রয়েছে। কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কোম্পানিটি মূলত হচ্ছে সরকারি কোম্পানি, তার উপর কোম্পানিটি কাজ করে এনবিএফসি সেক্টর, অর্থাৎ কোম্পানি লোন প্রদান করে। যে সকল কোম্পানিগুলি অপর কোম্পানিকে লোন দিয়ে থাকে, তাদের বোরিংটা অনেক বেশি হয়, এটাই স্বাভাবিক। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই, তাই এখানে নিশ্চিন্তেই থাকা যায়। প্রমোটার হোল্ডিং যদি আমরা দেখি, কোম্পানির কাছে প্রমোটার হোল্ডিং রয়েছে 86.36%। এফআইএসের কাছে আছে 1.11, ডিআইএসের কাছে আছে 1.08, আর বাকি 11.45% রয়েছে পাবলিকের কাছে। অর্থাৎ এখানে এফআইএস এবং ডিআইএস খুব একটা হোল্ডিং রাখেনি। এখানে একটা বড় ভয়ের কারণ হচ্ছে কোম্পানির কাছে 86% হোল্ডিং রেখেছে, যেটা অনেকটাই বেশি। কোম্পানিকে 75% হোল্ডিং মেনটেন করতে হবে। তাই কোম্পানিতে যখন তখন ওএফএসের একটা ভয় থেকেই যায়, অর্থাৎ কোম্পানি যে কোনো সময় ওএফএস নিয়ে আসতে পারে। আর ওএফএস নিয়ে আসলে কোম্পানির প্রাইজে একটা ডিসকাউন্ট আসতে পারে, সেদিকে তোমাদের একটা নজর রাখতে হবে। তাই এই কোম্পানিটিতে তোমরা যদি ইনভেস্টেড থাকো, তাহলে তোমরা কোম্পানি হোল্ড করতে পারো, কেননা কোম্পানির মধ্যে পোটেনশিয়াল এখনও অনেক রয়েছে। আর রেলওয়ে সেক্টর, ভারতের রেলওয়ে সেক্টর এখনও অনেক কিছু করার বাকি। আর দ্বিতীয় কোম্পানিটি হচ্ছে ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। এই কোম্পানিটিতে এক মাসের পারফরমেন্স দেখি, তাহলে দেখব কোম্পানিতে 4% একটা নেগেটিভ রিটার্ন। 6 মাসে যদি দেখি, কোম্পানিতে 81% একটা ভালো একটা রিটার্ন দিয়েছে মাত্র 6 মাসে। কোম্পানির এক বছরের পারফরমেন্স যদি দেখি, তাহলে এক বছরেই প্রায় 300%-এর কাছাকাছি বাম্পার রিটার্ন দিয়েছে। আর যদি কোম্পানির ম্যাক্সিমাম চার্ট দেখি, তাহলে কোম্পানির ম্যাক্সিমাম চার্টও মোটামুটি 250-300%-এর একটা রিটার্ন দিয়েছে। মানে কোম্পানিটি বেশি দিন হয়নি, জাস্ট এক বছরের কাছাকাছি হয়তো হয়েছে, লিস্টিং হয়েছে শেয়ার মার্কেটে। এত কম সময়ের মধ্যেই কোম্পানিতে একটা ভালো রিটার্ন দিয়েছে। আমরা জানি কিছুদিন আগে SJVN এর সাথে একটা প্রজেক্ট শেয়ার করেছে, যেটা নেপালে অবস্থিত। সেই নেপালে 9,000 কোটি টাকার একটা প্রজেক্টে সাইন করেছে কোম্পানিটি। তার ফলে কোম্পানিতে একটা ভালো স্পাইক দেখা গিয়েছিল, কিন্তু তারপরে আবার নিচের দিকে চলে আসছে। এই কোম্পানিটি যে শুধুমাত্র রিনিউয়েবল সেক্টরের সাথে যুক্ত তা না, কোম্পানিটা আরও বিভিন্ন সেক্টরে এন্টার করার চেষ্টা করছে। অন্যান্য সেক্টরকেও লোন প্রদান করবে, এরকমই ঘোষণা করছে কোম্পানির তরফ থেকে। কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখি, তাহলে দেখো কোম্পানির মার্কেট ক্যাপ 62,000 কোটি টাকা। অর্থাৎ যেখানে আইআরএফসি ছিল 2,18,000 কোটি টাকা, ইরেডার 62,000 কোটি টাকা। অর্থাৎ আইআরএফসি ইরেডার থেকে প্রায় 4 গুণ বেশি মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে। কোম্পানি যদি পি রেশিও দেখি, তাহলে দেখো 46 মোটামুটি রয়েছে ঠিকঠাক জায়গায়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 9 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 17 রয়েছে, আর ফেস ভ্যালু 10 রয়েছে। মোটামুটি যদি দেখি, তাহলে দেখব যে ইরেডার ফান্ডামেন্টালও ঠিকঠাকই রয়েছে। কোম্পানি যদি আমরা রেভিনিউ দেখি, তাহলে দেখব কোম্পানি জুন কোয়ার্টারে 1510 কোটি টাকা রেভিনিউ করেছে, তার আগের কোয়ার্টারে 1391 কোটি টাকা, তার আগের কোয়ার্টারে 1253 কোটি টাকা। এক বছর আগে যদি দেখি, তাহলে দেখব কোম্পানিতে রেভিনিউ ছিল
43 কোটি টাকা। অর্থাৎ কোম্পানিতে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুই দিকেই রেভিনিউতে ভালো একটা জাম্প করেছে। কোম্পানির যদি নেট প্রফিটের দিকে তাকায় তাহলে দেখব কোম্পানির এই কোয়ার্টারে নেট প্রফিট হচ্ছে 384 কোটি টাকা, তার আগের কোয়ার্টারে ছিল 337 কোটি টাকা, তার আগে 336 কোটি টাকা। আর এক বছর আগে যদি দেখি তাহলে দেখব কোম্পানির নেট প্রফিট ছিল 295 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানি দুই দিকেই ভালো পারফরমেন্স করছে। আর এই পারফরমেন্সের জুড়েই কোম্পানিতে একটা ভালো রিটার্নও দিয়েছে। কোম্পানির যদি রিজার্ভ দেখি তাহলে কোম্পানির বর্তমান রিজার্ভ রয়েছে 5,872 কোটি টাকার। আর কোম্পানির লোন রয়েছে 49,600 কোটি টাকার। অর্থাৎ কোম্পানির লোন এবং মার্কেট ক্যাপ প্রায় কাছাকাছি রয়েছে। আর এইসব এনবিএসসি কোম্পানিতে লোন থাকবে এটা স্বাভাবিক, এর আগেই তোমাদের বলে দিয়েছি। তো লোন নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে যদি তাকাই তাহলে প্রোমোটার কাছে 75%, এফআইএসের কাছে আছে 2.7%, ডিআইএসের কাছে আছে 0.4%, আর বাকি পাবলিকের কাছে আছে 21%। এখানে এফআইএস তাদের শেয়ার হোল্ডিং বাড়িয়েছে 1% থেকে 2% হয়েছে। আর ডিআইএস এখানে অনেকটাই কমিয়েছে, যেখানে 4% ছিল সেখানে কোম্পানির কাছে বর্তমানে 0.4%। অর্থাৎ ডিআইএস এখানে পুরোপুরি প্রফিট বুকিং মুডে চলে গেছে। এখানে 75% প্রমোটার আছে। এখানে কোনো ম্যান্ডেটারি বিষয় নেই যে এখানে কোম্পানিকে ওএফএস আনতেই হবে, তাই ওএফএস নিয়ে এই কোম্পানিতে কোনো চিন্তা নেই। ওএফএস আনতে পারে যখন তখন, সেটা কোনো ফ্যাক্টর না। কিছুদিন আগে আমরা শুনেছি যে কোম্পানি এফপিওর মাধ্যমে প্রায় 4,500 কোটি টাকার ফান্ড রেজিং করেছে, এটাও আমরা দেখেছি। তো এটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার যদি আমরা ইরেডা এবং আইআরএফসি এই দুইটি কোম্পানির পারফরমেন্সের দিকে তাকাই, অর্থাৎ শেয়ার প্রাইজের পারফরমেন্স দেখি, তাহলে দেখব কোম্পানিতে 3 মাস আগে কোম্পানিতে আইআরএফসির রিটার্ন কোনো নেই, কিন্তু ইরেডায় 29% রিটার্ন। 6 মাসে যদি কম্পেয়ার করে দেখি তাহলে কোম্পানি 74% ইরেডায় রিটার্ন দিয়েছে, 19% আইআরএফসিতে দিয়েছে। এক বছরে যদি দেখি তাহলে দেখব ইরেডাতে প্রায় 250%-এর রিটার্ন এবং আইআরএফসিতে 123%-এর রিটার্ন। আর ম্যাক্সিমাম যদি দেখি তাহলে দেখব কোম্পানিতে ইরেডায় 226% রিটার্ন আর আইআরএফসিতে 118%। অর্থাৎ যদি আমরা দুইটি কোম্পানি ওভারঅল তুলনা করি তাহলে দেখব সব দিক থেকে ইরেডা এগিয়ে আছে আইআরএফসির থেকে। কেননা ইরেডা শুধুমাত্র যে রিনিউয়েবল সেক্টরের সাথে যুক্ত তা না, কোম্পানি আরও অন্যান্য সেক্টরে এন্টার করেছে। আর যেহেতু ইরেডা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত, তার জন্য কোম্পানিতে একটা গ্রোথের সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর ফিউচার ওরিয়েন্টেডের সাথে যুক্ত যে সকল কোম্পানিগুলি এসে তার পারফরমেন্স তোমরা তো দেখেইছো যে কত হাজার 2,000, 5,000, 10,000% পর্যন্ত রিটার্ন দিয়েছে। আর আইআরএফসিও ঠিকই আছে, কিন্তু আইআরএফসির একটা প্রবলেম কি, আইআরএফসি একটা গণ্ডির মধ্যেই থেকে গেছে। শুধুমাত্র কোম্পানির রেলের সেক্টরের সাথে যুক্ত হওয়াতে রেল কোম্পানিগুলিতেই কোম্পানি লোন দিবে, তার ফলে কোম্পানির গ্রোথটা একটু কম। আর একটা বড় কারণ হচ্ছে আইআরএফসি মার্কেট ক্যাপ প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে, তাই কোম্পানির মধ্যে গ্রোথ একটু কম হবে, এটা স্বাভাবিক। আইআরএফসি লার্জ ক্যাপ কোম্পানির ক্যাটাগরিতে পড়ে যায়, সেদিক থেকে ইরেডার মার্কেট ক্যাপ অনেকটাই ছোট, তাই এর মধ্যে গ্রোথ হওয়ার সম্ভাবনাটাও বেশি। তো আমি যদি নিজস্ব মতামত দিই তাহলে আমি বলবো ইরেডার মধ্যে পারফরম্যান্স বেশি দেওয়ার সম্ভাবনা বেশি। ইরেডা আগামী সময় 500 থেকে 800 টাকা খুব কম সময়ের মধ্যেই যেতে পারে, এটা আইআরএফসি যেতে অনেক কষ্ট হবে। বাকিটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মোটিভেশনটা একটু বাড়ে, তাই তোমরা চেষ্টা করে করতে পারো। এটা করতে 1 সেকেন্ড সময় লাগবে।